প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান ইয়াং নাইটে। আজকে আমরা কথা বলবো এমন একটি গোষ্ঠীকে বা এমন একটা কমিউনিটিকে নিয়ে যারা অসম্ভব সম্ভাবনাময় এবং আমাদের ভবিষ্যৎ। তারা হচ্ছে শিশু। প্রত্যেকটি শিশু জন্ম নেয় অসম্ভব সম্ভাবনা নিয়ে, কিন্তু প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না তার সম্ভাবনার বিকাশ ঘটানোর। কারণ সবাই সমান সুযোগ পেয়ে বড় হয় না, লেখাপড়া করার সুযোগ পায় না, খাবার সুযোগ পায় না। তেমনি যারা লেখাপড়ার সুযোগ পায় না, খাবার সুযোগ পায় না, যারা অনাথ শিশু, এই শিশুদের নিয়ে তাদের একটু ভালো মন্দ পড়ানো, তাদের আরও প্রশিক্ষিত করে তোলার জন্য, ভবিষ্যতে যাতে তারা দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারে, এরকম তাদেরকে একটা স্কুলের ব্যবস্থা করা হয়েছে, যেটা ফ্রি স্কুল নামে পরিচিত। সেই স্কুল পরিচালনা করছেন কয়েকজন তরুণ। তাদের মধ্যে একজন হচ্ছে রেজওয়ান আহমেদ এবং কৌশিক। আজকে আমরা তার সাথে কথা বলবো, তাদের সাথে তাদের স্কুল নিয়ে কথা বলবো, তাদের পরিকল্পনা নিয়ে কথা বলবো। প্রথমে আমি রেজওয়ানের কাছ থেকে জানতে চাইবো, এবং তার আগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আচ্ছা, এই যে স্কুল বাচ্চাদের জন্য ফ্রি স্কুল, বিশেষ করে অনাথ বা বস্তির যারা ভাসমান শিশু, তাদের জন্য স্কুল করা বা একটা কিছু করার এই চিন্তাটা কখন থেকে আসলো? আসলে একদম শুরুর দিকে, যেহেতু আপনি কোশ্চেনগুলো করলেন, শুরুর দিকে গল্পগুলো বলতে হয় আর কি। তো আসলে যখন ফার্স্ট ঢাকায় আমি প্রবেশ করি, যখন ঢাকায় ভার্সিটিতে ভর্তি হই, তখন দেখি যে এটা ছোট্ট একটা শিশু, তার মধ্যে অসম্ভব সম্ভাবনা আছে। সে দেখেছে আমাকে যে ভাই 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 আমাকে 1 টাকা দিন, আমার হাত পা জড়ায় ধরে মনে করেন যে আমাকে কোলে করে নেবে, এরকম একটা অবস্থা আর কি। তখন থেকে মাথায় একটা পরিকল্পনা আসলো যে আসলে এদের জন্য কিছু একটা করা উচিত, করা যায়। তখন থেকে এরকম মাথায় প্ল্যান করতে 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 চেষ্টা করলাম প্রথম জিয়া উদ্যানে, তারপর রবীন্দ্র সরোবর, সেখানেও আমরা ফেল করলাম আর কি। দেন আমরা আসলে লাস্ট ফাইনালি কাউরার মাঝে রেল লাইন বসছে, এটা পুরান এফডিসি গেট নামে পরিচিত, ওইখানে আমরা আমাদের স্কুলটা এখন পরিচালনা করছি আর কি। আচ্ছা, তো এই যে উদ্দেশ্যটা কি ছিল শুধু এই ধরনের শিশুদের জন্য একটা কিছু করা, নাকি এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল? এর বাইরে অবশ্যই একটা ভীষণ উদ্দেশ্য আমাদের আছে। সেটা হচ্ছে আমি যদি আরো ডিপলি বলি, জাস্ট আপনি একটু চিন্তা করেন, সেটা হচ্ছে যে আমার 2টা সাইড। একটা সাইড একজন বড় লোকের ধনীর ছেলে, আর অর্ধেক হচ্ছে একজন পথশিশু বা দরিদ্র ছেলে, সুবিধা বঞ্চিত যারা। তো আপনি যখন আমার দিকে তাকাবেন বা আমাকে চিন্তা করছেন যে এক সাইডটা ধনীর ছেলে বা একটা গরিবের ছেলে, 2 সাইডটা, তো আমাদের চিন্তাধারাটা ওই রকম যে আমরা আসলে ধনীর ছেলের দিকে আমাদের তাকে নিয়ে আমরা কি চিন্তা করি, একটা গরিব শিশু বা একটা স্ট্রিট চিলড্রেন, অরফ্যান চিলড্রেন, তাকে নিয়ে আমরা আসলে কি চিন্তা করি। তো দেখা যায় যে আসলে আমরা ওদেরকে নিয়ে ওইভাবে কেউ চিন্তা করে না। অনেকের অনেক কিছু আছে, বাট আসলে ওদেরকে নিয়ে কেউ চিন্তা করে না। কিন্তু ওদের মধ্যে আসলে অসম্ভব রকমের সম্ভাবনা আছে। ওদেরকে শুধু একটু ভালোবাসা দিলে আপনাকে যে একটা রিয়েল লাভ দিবে, এটা আপনি কোথাও পাবেন না। অনেক যে রিটার্নটা দিবে সেটা অনেক বড়, অনেক বড়। আচ্ছা, এবার আমি কৌশিকের কাছ থেকে শুনতে চাই। আপনি তো মানে স্বপ্ন দেখেছিলেন বা শুরু করেছিলেন, আপনি কৌশিকের কাছে জানতে চাইবো, কৌশিক কি আপনি প্রথম থেকেই এটার সাথে যুক্ত? অ্যাকচুয়ালি আমি রোজেল ভাইয়ের সাথে আমার পরিচিত হয়েছে আমি আমার ভাইয়ার মাধ্যমে। তো রোজেল ভাইয়া উনি আগেই শুরু করছে, দেন যখন উনি খুব ভাবেই লাগছে আর কি, এটা যেভাবে হোক এটা করতেই হবে, স্কুলটা গঠন করতেই হবে। সো উনি আমার ভাইয়ের মাধ্যমে আর কি ওনার সাথে আমার পরিচয়টা হয়ে যায়। তারপর উনি বলে যে কৌশিক এরকম একটা স্কুল করতে চাচ্ছি, তোমার তো সময় আছে, তো আমরা তো একই এলাকার 2 ভাই, তাহলে আমরা একসাথে কাজ করতে পারি, আর এটা তো অনেক ভালো। তো আমারও ইচ্ছা ছিল যে এরকম কিছুর সাথে যদি আমি নিজেকে জড়িত করতে পারি, তাহলে হয়তো অনেক ভালো কিছু হবে, দেশের জন্য কিছু করার সুযোগ তৈরি হবে, এরকম কিছু। সো তারপর উনি বলার সাথে সাথে আমি বলছি যে হ্যাঁ ভাই, আমি আছি আপনার সঙ্গে। তারপর দেন আমি আর উনি একসঙ্গেই কাজ শুরু করি। আর আমাদের কত সালের ঘটনা এটা? হচ্ছে 2013-র একদম প্রথম দিকে ঘটনা আর কি। আচ্ছা, 1 বছরের বেশি সময় হয়েছে। 1 বছরের বেশি। তো আপনি তো ক্লাস কোঅর্ডিনেটর হিসেবে আছেন, কাজ করছেন, আপনার সবচেয়ে বেশি সুযোগ হয় ওই ছিন্নমূল বা পথশিশুদের সাথে থাকা। তো এখন এই যে আপনার এই ক্লাসের মধ্যে কতজন শিশু আছে এখন? আপাতত আছে 35+। আচ্ছা, 40 মতন এরকম। তো এদেরকে খুঁজে খুঁজে বের করলেন কিভাবে? অ্যাকচুয়ালি এই গল্পটা শুনতে চাই। ব্যাপারটা হচ্ছে, আমরা তো রোজু ভাই তো বলছে যে আমরা জিয়া উদ্যানে ফেল মারছি, বিভিন্ন জায়গায় গেছি, অলরেডি ফেল মারছি। তারপর রোজুল ভাইয়া বলতেছে যে কৌশিক, আমাদের কি এটা কি হবেই না? তো একদিন প্রচুর বৃষ্টি হচ্ছে। দেন আমি তখন বললাম যে হবে না কেন, অবশ্যই হবে।
আপনাকে আমি কথা দিচ্ছি আপনার সাথে আছি, আর এটা তো এভাবে আমরা করতে পারি না। দেন আমি তখন একটা ভালো কাজ করব, এত একটা মানুষের জন্য যদি কিছু করতে পারি, সো সেটা তো অনেক কিছু। আর তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আজকের ভিতর যে কোনো একটা ব্যবস্থা করছি। তখন দেন আমি আমার ছাতাটা নিয়ে বৃষ্টির ভিতরে আর কি চলে আসি আর কি, রেল লাইন দিয়ে হাঁটা শুরু করি যে এখন কোথায় যাব। তখন মনে পড়লো যে আচ্ছা ঠিক আছে, আমি কারণ বাজারের বস্তিগুলোতে তো যেতে পারি। দেন ওখানে যখন গেছি, তো বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আর কি। ওইখানে তো এমন একটা জায়গা, মানে হয়তো বা কেউ এমনি নাকে হাত না বা রুমাল ইউজ না করে যেতে পারবে না। সো সেখানে গেছি, গিয়ে তারপর আমি মানে কিছুই বুঝতে পারছি না, মানে ওইখানে আধা ঘন্টা বৃষ্টির ভিতরে দাঁড়ায় আছে। দুইজন ছিলেন তখন? হ্যাঁ, ফার্স্টে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে যখন আমি ফার্স্ট মাছে, আপনি কারণ বাজার বস্তিটার পাশে যে মাছ বিক্রি করে ওখানে আমরা রেল লাইনের পাশে, হ্যাঁ ওখানে মাছের যেটা আড়ত আর কি। তো আমরা যখন ফার্স্ট ওইখানে দুজন মিলে চিন্তা করলাম যে তাহলে এখানে শুরু করা যায়, এখানে তো অনেক বাচ্চা, এখানে স্লাইম স্টুডেন্ট অনেক বেশি আর কি। তো আমরা যদি এখানে গেদার করে ওদেরকে একটু রিক্রিয়েশন দিয়ে ফুড দিয়ে এইভাবে যদি আমরা ওদেরকে চেষ্টা করি যে হ্যাঁ পারি কি দেখি, ট্রাই করে দেখি। কিন্তু ওইখানে একজন ভদ্রলোক ছিল, তো ওনাকে আমরা বললাম ঠিক আছে ভাই, আমরা এখানে একটা এরকম কাজ করতে চাচ্ছি, আপনি একটু আমাদেরকে হেল্প করেন। তো ঠিক আছে, ফোন নাম্বার দিল আর কি। তো ফোন নাম্বার দিয়ে আমরা চলে গেলাম। আমি পরের দিন ওনাকে রাতে ফোন দিলাম যে ভাই এরকম আমি আপনাকে বলে আসলাম, তো আমরা এরকম প্ল্যান করছি, আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, আমরা শুরু করতে চাচ্ছি আর কি। তো সে ঠিক আছে, এখানকার একজন বস লেভেলের মানুষ আছে, কি বস লেভেলের, তার সাথে কথা বলি, দেন আমি আপনাকে জানাবো। পরের দিন আমি আবার রাতে ফোন দিলাম, ফোন দিয়ে বললো যে আসলে ভাই এটা সম্ভব হচ্ছে না, এরকম একটা ফ্রি জায়গা এরকম ইউজ করা যাবে না, তো আমি আসলে পারবো না। ওখানে তো আপনারা কোনো স্থায়ী অবকাঠামো করার পরিকল্পনা করেন না? না, জাস্ট আমরা বলছি আমরা ওনাকে একটা ঘন্টা আপনাকে জাস্ট আমরা এইটুকু জায়গা জাস্ট আমরা ইউজ করবো আর কি। তো ওদেরকে জাস্ট এখানে একটু পড়াশোনা শেখাবো আর কি, একটু আনন্দ এই আর কি। তখনও কিন্তু আপনারা জানেন না যে কারা আপনাদের স্টুডেন্ট হবে, কারা আসবে, তখন একদম প্রাথমিক একদম প্রাইমারি। এখন ধরেন একটা জায়গার ব্যবস্থা হলো, যেভাবে হোক একটা জায়গার ব্যবস্থা হয়েছে যেখানে খোলা আকাশের নিচে স্টুডেন্টরা পড়বে, আপনারা পড়াবেন। তো এখন আপনি তো স্টুডেন্ট খোঁজার জন্য নিশ্চয় গার্ডিয়ানদের কাছে গেছেন, বাবা মার কাছে, হয়তো বাবা জানে না সন্তান সারাদিনে কি করে, মা জানে না, বের হয়ে যায়। তো তারপরে কিন্তু পারমিশন নেওয়া লাগবে বা তাদের সাথে আলাপ করা লাগবে। তো এই যে বাচ্চার বাবা মাদের যে মোটিভেট করলেন আপনারা, এই মোটিভেশনের যে প্রক্রিয়াটা ছিল, এটা কিভাবে করলেন? এটা তো অনেক কঠিন একটা কাজ ছিল আমার কাছে মনে হয়। সেটা ডেফিনেটলি, কারণ আপনি কারওয়ান বাজার রেল লাইন বস্তিটা হচ্ছে মানে সব থেকে বড়। আপনার যদি আমরা আসলে একটা বড় গণমাধ্যমে, এখানে আমি ওই কথাটা উচ্চারণ করতে চাচ্ছি না, তবু না বললেই নয় আর কি, যে গাজার বিশাল বড় একটা ওইখানে সিন্ডিকেট আর কি। ওইখানকার মোস্ট অফ প্যারেন্টস মানে আব্বা বা ওদের অভিভাবক লেভেল হচ্ছে এই ব্যবসার সঙ্গে জড়িত আর কি, অ্যাডিক্টেড এবং ব্যবসার সঙ্গে জড়িত। তো দেখা যাচ্ছে ওদের ওইভাবে ওরা চিন্তা করে না যে আমার ছেলে বা আমার মেয়েটা একটু ভালো কিছু, বা এই জায়গা থেকে আমরা বের হয়ে একটা ভালো কোনো জায়গায় থাকবো। হ্যাঁ আমি থাকতে পারি, আমি ধানমন্ডিতে থাকতেই পারি বা গুলশান, এরকম আমার ছেলে যদি মানুষে আমাকে কন্ট্রিবিউট করে তখন আলটিমেটলি সে জায়গায় যেতে পারে। ওই ধরনের সে চিন্তাধারা তার মধ্যে নেই। তো আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করব, দেখেন আপনি সারা জীবন কি এইভাবেই করে গেলে কি সারা জীবন পার হয়ে যাবে? একটা মানুষের তো ভালো, দেখেন এই যে আপনার থেকে এখানে আপনার এখানেই মানুষজন আসছে বা আপনার থেকে যে কিনছে সে কিন্তু আপনার থেকে ভালো, ফাইন্যান্সিয়াল দিয়ে অনেক স্ট্রং। তো আপনি অ্যাটলিস্ট ওই জায়গায় যান, আপনি বিক্রি না করে আপনি কেনেন, মানে ওই এরকম আর কি, অবস্থার পরিবর্তনটা করেন আর কি। তো এরকম বুঝাই ওদের। তারপর আম্মাদের কাছে গেলাম, বুঝাইলাম দেখেন আপনার সারা জীবন এই গৃহিণীর কাজ বা এরকম বিভিন্ন বাড়িতে কাজ করছেন বা বিভিন্ন কিছু করছেন আর কি। তো আপনার ছেলে মেয়েরা তো আর এইভাবে করলে তো আর হবে না, হ্যাঁ চলবে না। তো পরে এইভাবে বুঝাতে অ্যাটলিস্ট পুরো ফাইনালি বুঝলো আর কি। তখন আমরা আস্তে আস্তে করে প্রথম দিকে 7-8 জন ছেলে মেয়ে নিয়ে আসলে আমরা প্রথম দিকে স্কুলটা শুরু করি আর কি। আচ্ছা, তো আপনি তো ক্লাস কোঅর্ডিনেটর, আপনারা কতজন ক্লাস নিচ্ছেন, কারা কারা ক্লাস নিচ্ছেন? ক্লাস অ্যাকচুয়ালি আমি আর রোজেল ভাই এই দুজনই ক্লাস। হ্যাঁ, এর বাইরে কেউ কি ক্লাস নিচ্ছেন? বাইরে আছে, হ্যাঁ বলো। বাইরে আছে মানে দু একজন আছে, আমাদের ফ্রেন্ডরা মাঝে মাঝে আসে আর কি। তারা আসলে কন্টিনিউ না, কন্টিনিউ বলতে আমরা দুজনই আর কি। আর তারা আসে মনে করেন ওই মাঝে মধ্যে আর কি, স্কুলে আসলো বাচ্চাদের সাথে মিট করতে, দেন ওই সময় ক্লাসটা নিল, এরকম ক্লাস নেই। এখন এই যে একটা ক্লাস নিচ্ছেন আপনি, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে যে আপনি আজকে ক্লাস 1-এ পড়ছে, আগামী বছরে ক্লাস 2-তে বা তারপরে আস্তে আস্তে সে একটা লেভেল পর্যন্ত যাবে।
তো এখন যদি এটা একটা খুবই সুশৃঙ্খল একটা কারিকুলাম না থাকে, তাহলে এটা কিভাবে ম্যানেজ করা যায়? মানে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে কিভাবে পড়ানো হয় বা কি কি পড়ানো হয় তাদেরকে, স্টুডেন্টদের কাছে? ফার্স্ট টাইম বলবো এটাই যে মানে যখন আমরা নতুন মানে প্রথম ওদের কাছে গেছি, তো ওরা মানে আসলে মানে যে বাংলায় যে সৌরা সৌরা বলে যে কোনো ওয়ার্ড আছে এটা জানতো না তারা। ওদের বয়স লেভেলটা কেমন? লেভেল আছে ওর ভিতরে বিভিন্ন বয়সে আছে, যেমন 10-12 এরকমও আছে, আবার নিচে দেখা যাচ্ছে কোনোদিন স্কুলে যায় না কেউ? স্কুলে যায় না ওরা। মানে ওদের গার্ডিয়ানরা আসলে মানে মানে স্কুলের জন্য বলেই না যে তোরা স্কুলে যা, মানে ওরা করে কি বল যে যায় যে যা এফডিসি তে গিয়ে প্লেট পরিষ্কার কর, ওই 100 টাকা নিয়ে আস, 100 টাকা নিয়ে আস বা 150 টাকা যাই দেয় না কেন, ওটা এনে ব্যাস ওর মাদের কাছে দেয়। দেখা যাচ্ছে অনেকে যদি ওইটা করতে না যায় অনেক বকা দেয় ওদেরকে, অনেক খারাপ ব্যবহার করে, হয়তো মানে আসলে মানে বলতে গেলে খারাপ লাগে অনেক। মানে ওদের সাথে এরকম আচরণ করা হয় বিদায় ওরা কিন্তু স্কুলে যেতে চায়, কিন্তু মানে গার্ডিয়ানদের অবহেলার কারণে ওরা কিছুই করতে পারে না, গার্ডিয়ানদের অসচেতনতা। অসচেতনতা। হ্যাঁ, আচ্ছা, তো এখন যে শুধু কি ওয়া আ এ বি সি ডি বা 1 2 3 4 5 এই অঙ্ক এ ধরনের বিষয় শেখানো হচ্ছে, নাকি আমরা দেখি সাধারণত স্কুলে যে বিভিন্ন ধরনের গান বাজনা, তারপরে কালচারাল অ্যাক্টিভিটি যেগুলো আছে, তারপর অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের সচেতন হওয়া অনেক জরুরি, যে খাবার আগে হাত ধুয়ে খাবে। বিশেষ করে বস্তির যারা স্টুডেন্ট যাদের নিয়ে আপনারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এই রিস্কটা অনেক বেশি। তারা ঠিকমতো হয়তো খাবার আগে হাত ধোয় না, নখ কাটে না, তারপরে আবার অনেক সময় দেখা যায় বাথরুম ব্যবহার করার ক্ষেত্রে এগুলো। তো এই বিষয়গুলো কি কভার করতে পারেন আপনারা? হ্যাঁ, আলটিমেটলি আগে মানে এই বিষয়ে তাদের কোনো ছিল না, নলেজ ছিল না, কিন্তু আমরা যখন ওদের কাছে গেছি দেন তখন আমরা মানে মোটামুটি ওদেরকে সব বিষয়ে আর কি টিপস দিছি। ওই যে আপনি যেগুলো বললেন এগুলো সবগুলোই আমাদের দেয়া হয়ে গেছে অলরেডি। তো ওরা মানে এখন অলরেডি শুরু করছে। ওরা তো অনেক সময় করতো, খালি পায়ে বাথরুমে চলে যেত, সো এখন স্যান্ডেল পায়ে দিয়েই যায়। তারপরে ওখান থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়। তারপরে আগে দেখতাম যে ওদের নখগুলো অনেক বড় বড় ছিল, কিন্তু এখন দেখি যে সবাই পড়তে আসে যখন হ্যাঁ আসে পরিষ্কার একদম। এটা কি ছেলে মেয়ে দুই দলে আছে? নাকি শুধু ছেলে বা মেয়ে? ছেলে মেয়ে উভয় আছে। এখন আপনি যে পড়াচ্ছেন এদেরকে 1 বছর হলো? 1 বছরই বেশি, অলমোস্ট 2 বছর। কোন লেভেলে আছে, কোন ক্লাসে আছে? আমরা এখন অলমোস্ট আপনার প্রায় চতুর্থ 3 এরকম লেভেলে আছি আর কি। আচ্ছা, মানে ওইরকম প্রাতিষ্ঠানিক বা যে কাঠামোগত যে আমাদের সিস্টেম আছে ওরকম কিছু না, কিন্তু এটা ওই লেভেলের এডুকেশনটা আমরা দিচ্ছি। ওরা পড়তে লিখতে পারে? হ্যাঁ, আপনি অবাক হবেন যে ওরা এত সুন্দর করে কবিতা আবৃত্তি করে। আচ্ছা, ফাইন। ওই দেখা যায় তাল গাছ। এরা তো যখন এখন পড়ছে, আমরা যেমন আমি একটা সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়বো আমি বা কেউ পড়বে, তখন তো একটা পর্যায়ে গিয়ে একটা সার্টিফিকেট লাগবে বা একটা সমাপনী পরীক্ষা দিবে বা 8ম শ্রেণীতে পরীক্ষা দিবে বা ম্যাট্রিক পরীক্ষা দিবে। তো এরা যখন পড়বে, তো আপনার স্কুলে কি ওই ধরনের স্বীকৃতি আছে সরকারের তরফ থেকে? আসলে ওই ধরনের কোনো, তাদেরকে আপনি কিভাবে রিকগনাইজ করবেন বা সার্টিফিকেট দিবেন কিভাবে? আসলে ওই ধরনের কোনো আমাদের এখন ওই লেভেলে আসলে আমরা যাইনি। তবে একটা মেইন ব্যাপার হচ্ছে আসলে মানে নাইম আমার চেয়ে কানামা ভালো। তো এখন ওরা অ্যাটলিস্ট আমি মানে সরকারি যেগুলো আছে আর কি, প্রাইমারি বা বেসরকারি যে প্রাইমারিগুলো আছে রেজিস্টার্ড, এখন ওরা অ্যাটলিস্ট সেখানে যাচ্ছে, মানে যেসব মোটামুটি একটা ফিনান্সিয়াল স্ট্রং যাদের প্যারেন্টসদের বাচ্চারা যাচ্ছে আর কি। কিন্তু এরা তো আসলে ওই লেভেলে নেই, আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি। এখন আমাদের আসলে আমাদের মানে চেষ্টার কোনো কমতি নেই। আসলে আমরা ভালো কোনো মানে ফিনান্সিয়াল স্ট্রং এর অভাবে আসলে আমরা ওইভাবে আসলে ওই জায়গায় যেতে পারছি না আর কি। আচ্ছা, তো এই যে ক্লাস নেওয়া হচ্ছে, সপ্তাহে কদিন ক্লাস নেওয়া হয়? সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হচ্ছে আপাতত। আচ্ছা, কতক্ষণ ক্লাস নেওয়া হয়? ক্লাস আমরা 2.5 ঘন্টার মতন নিই আর কি। আচ্ছা, তো এই যে 2.5 ঘন্টা এই দুরন্ত ছেলেদের আর কি, যারা কখনো কোনো নিয়ম কানুন মানে না, সকালবেলা মা বাসা থেকে বের করে দেয় বা সে বের হয়ে যায়, তারপরে যা খুশি তা করে, কেউ হয়তো ছোটখাটো অপরাধের সাথে জড়িয়ে পড়ে, কেউ কাজ করে, আপনি বললেন প্লেট পরিষ্কার করার কাজ করে। তো এরা তো মানে সাধারণত একটু বেশি বেয়াড়া, আমি বেয়াড়া বলবো না, একটু দুরন্ত, অস্থির, হ্যাঁ, বা চঞ্চল। তো এদেরকে ম্যানেজ করা নিশ্চয়ই অনেক কঠিন। এদেরকে ম্যানেজ করার জন্য কি কোনো আলাদা টেকনিক ব্যবহার করেন, নাকি গতানুগতিক সিস্টেম দিয়েই ম্যানেজ করতে হয়? হ্যাঁ, আসলে ওদের সাথে মানে ওই যে অ্যাক্টিং এর একটা বিষয় আসে, যে অভিনয় ব্যাপারটা চলে আসে আর কি। ওরা যেরকম করে ওদের সাথে ওরকম অভিনয় করা লাগে। গেলেই দেখা যাচ্ছে অভিমান করে, প্রথমে অভিমান করে দেখা যাচ্ছে কি জন্য অভিমান করে যে মানে আসছি, মানে একটু দেরি হলে অভিমান করে বসে।
অভিমান করে দেখা যাচ্ছে কি করবে, ওখানে তো অনেক ট্রাক থাকে, সো মানে দেখলেই দেখা যাচ্ছে এক দৌড় দিয়ে ট্রাকের উপর যে দাঁড়ায় থাকে। পরে বলে কিছু নামবো না স্যার, নামবো না। কেন নামবো না? স্যার এই যে 1-2 মিনিট দেরি হয়ে গেছে কিন্তু। মানে এটা তো খুবই গুড সাইন যে তার সাথে আপনি কোনো না কোনো ভাবে তার সাথে অ্যাটাচমেন্ট ব্যাপারটি হয়েছে। মানে আমরা এখন মানে আমরা ও যেটা আসলে বোঝা যাচ্ছে যে আমরা ওই লেভেলে ওদেরকে নিয়ে গেছি যে আসলে মানে আমরা দেরি করলে ওদের মধ্যে একটা ফিলিংস তৈরি হয় যে না আমাদের কেন আসছে না, অভিমান মানে একটা সময় শেখার অনেক আগ্রহ। একটা সময় নিশ্চয় ছিল যে কেউ শিখতে চাইতো না, বাঁচতে চাইতো না। তো এটা খুবই ভালো লক্ষণ যে তাদেরকে আপনার নিয়ে আসতে পেরেছেন। তো এই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা থাকে, তাদেরকে এই সময় কোনো বিনোদন বা খাবার দাবার ব্যবস্থা করতে পারেন কি এটা? হ্যাঁ হ্যাঁ, এই টাইমটা আমাদের অনেক মানে এই 2.5 ঘন্টার ভিতর ওদের সাথে অনেক কিছু করা লাগে, না হলে ওরা স্থির হয়ে থাকে না। ওদের সাথে মনে করেন পড়ানো তো থাকলোই, তারপরে এর ভিতরে হচ্ছে আমাদের টিফিনের সিস্টেম করতে হয়, দেন আবার হচ্ছে কি অভিনয় পর্বটাও চলে, নাচ গান এগুলো করতে হয়, খেলাধুলা পর্ব, মানে এইটুকের ভিতর মানে ওদের সাথে সবকিছুই করা লাগে কন্টিনিউ। না করলে মনে করেন ওরা চুপচাপ বসে থাকে না। আচ্ছা, অনেক ইয়া করে, কথা শুনতে চায় না বা মারামারি করে, অনেক মারামারি করে, একটা ঘাড়ে একটা উঠে দেখাচ্ছে। আচ্ছা, মানে এই তাদেরকে আপনারা নিশ্চয় বকা না দিয়ে তাদের মতো করে ম্যানেজ করেন। হ্যাঁ, তো এই যে ইয়েটা ওদের টিফিন খাওয়াচ্ছেন, তারপরে ওদেরকে নিশ্চয় বই কিনে দিচ্ছেন, খাতা কিনে দিচ্ছেন, এই খরচটা আসলে আসছে কোত্থেকে বা কিভাবে ম্যানেজ হচ্ছে? আসলে এটা মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, সত্যি কথা যে এটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন ফার্স্টে যখন আমরা শুরু করি তখন টোটালি পিওর স্টুডেন্ট ছিলাম, এখন একটু জব টপ করি আর কি। তো এটার একটা মোটামুটি জব থেকে মোটামুটি একটা পোর্শন আমি এদের পিছে খরচ করি আর কি। আর আমাদের ফেসবুকে আসলে আমাদের ফেসবুকের মেম্বারদের কথা না বললেই নয়, অনেক অনেক মানে মেম্বার আছে যারা আসলে আমাদের বাচ্চাদের প্রতি ওদের ভালোবাসা এত বেশি যে আমরা যখনই ডিমান্ড করি ওরা দেওয়ার চেষ্টা করে আর কি। আচ্ছা, আপনি যদি দর্শকদের বলতে চান আপনার ফেসবুকের যে পেজ বা গ্রুপটা আছে সেই ঠিকানাটা যদি বলেন দর্শকদের। আচ্ছা, আমাদের ফেসবুকের পেজ হচ্ছে মানে www.facebook.com/afreeschool। আচ্ছা, এখানে গেলে আপনাদের জাস্ট আমাদের একটা লাইক দিলেই আমাদের পেজের মেম্বার হয়ে যাবে এবং আমাদের আপডেট, আমাদের স্কুলের বাচ্চাদের বিভিন্ন কার্যক্রম তারা দেখতে পাবে এবং আমরা বিভিন্ন সব মানে প্রতিনিয়ত আমরা কি করছি আমাদের ফেসবুকে সবসময় আমরা আপডেট দিয়ে থাকি। আচ্ছা, আপনাদের সাথে যুক্ত হতে চাইলে, আপনাদের সহযোগিতা করতে চাইলে বা দেখতে চাইলে তারা ফেসবুকের পেজের মাধ্যমে দেখতে পাবে। তো আমরা কথা বলছি আপনাদের সাথে, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ফ্রি স্কুল নিয়ে কথা বলছি এবং যারা দুস্থ অনাথ শিশু তাদের কিভাবে লেখাপড়ার ব্যবস্থা করা হচ্ছে, তরুণরা কিভাবে কাজ করছেন সে বিষয়ে আমরা কথা বলছি। বিরতি থেকে ফিরে এসে আবার আমরা কথা বলবো, আমাদের সাথে থাকুন।